হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রাণীকোষ। প্রাণীকোষ কি? আমরা জানি যে জীবদেহের গঠন এবং কার্যকরী একককে কোষ বলে। আমাদের মানুষ, গরু, ছাগল সহ যত রকমের প্রাণী আছে তাদের দেহ কি দিয়ে তৈরি? কোটি কোটি কোষ দিয়ে তৈরি, এটা আমরা জানি। একজন স্বাভাবিক মানুষের বডিতে প্রায় 37 ট্রিলিয়ন কোষ থাকে। একটা বিল্ডিং যেভাবে অনেকগুলা ইট দিয়ে তৈরি হয়, হ্যাঁ, আমাদের বডিও কিন্তু এরকম অনেকগুলা কোষ দিয়ে তৈরি হয়। এখন আজকের আমাদের ভিডিওর যে আলোচনার বিষয় সেটা হচ্ছে কোষের মধ্যে যে বিভিন্ন ধরনের অর্গানেলস দেখা যায়, অঙ্গাণু দেখা যায়, ওই অঙ্গাণুগুলোর সাথে পরিচিত হওয়া। যে একদম প্রথমে আমরা একটা প্রাণী কোষ দেখতে কেমন, আমরা যদি একটু এই ছবিটার দিকে দেখি, এই প্রাণী কোষ দেখতে কিছুটা এমন, একটা সিঙ্গুলার অ্যানিমেল সেল দেখতে এমন। এরকম প্রায় কয়টা কোষ আছে? 37 ট্রিলিয়ন কোষ আছে একজন প্রাপ্তবয়স্ক হিউম্যান বডিতে। তো এই কোষের যে প্রথম পার্ট নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সেল মেমব্রেন। তো সেল মেমব্রেন কি? একটা কোষের বাইরে যে পাতলা আবরণ আছে, যে আমরা দেখতে পাচ্ছি এই যে এই পাতলা আবরণটা, এই পাতলা আবরণটাকে কি বলা হয়? এই পাতলা আবরণটাকে বলা হয় মূলত সেল মেমব্রেন। কেমন? এই পাতলা আবরণটা হচ্ছে সেমি পারমিয়েবল, অর্থাৎ অর্ধভেদ্য ঝিল্লি দিয়ে তৈরি। মানে আমাদের কোষের ভিতর কি জিনিস প্রবেশ করবে এবং কোন জিনিসটা প্রবেশ করবে না, এই পুরো প্রসেসটা কন্ট্রোল করে হচ্ছে এই পর্দাটা। যে জিনিসগুলো আমাদের কোষের জন্য প্রয়োজনীয় সেই জিনিসগুলোকে এই পর্দাটা প্রবেশ করতে দেয় কোষে, কিন্তু যেগুলো কোষের জন্য প্রয়োজনীয় না সেগুলোকে কি করে? প্রবেশ করতে দেয় না। এটা অনেকটা হচ্ছে গেট কিপারের মতো। যেমন কোষের ভিতর গিয়ে প্রবেশ করবে না করবে, এই পুরো জিনিসটা হচ্ছে এই এই পর্দাটা কন্ট্রোল করে। এরপর আমরা জানবো হচ্ছে সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম হচ্ছে কোষের ভিতর যে তরল পদার্থটা থাকে, এই যে আমরা দেখতেছি কোষের মধ্যে যে তরল পদার্থগুলো আছে, এই যে যেগুলোর মধ্যে অন্যান্য অঙ্গাণুগুলা, এই অঙ্গাণুগুলো ভেসে আছে, এই তরল পদার্থগুলোকে বলা হয় মূলত কি? সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের কাজ কি? যে অঙ্গাণুগুলো আছে কোষের মধ্যে সেই অঙ্গাণুগুলোকে স্থিতিশীলতা দান করা, তারপর হচ্ছে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া কিন্তু এই সাইটোপ্লাজমের মধ্যে হয়ে থাকে। আচ্ছা, এরপর আমরা যে প্রথম অঙ্গাণু, প্রাণী কোষের যে প্রথম অঙ্গাণু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কোনটা? আমরা যদি দেখি, এই যে এখানে আমরা দেখতেছি এটা হচ্ছে নিউক্লিয়াস। তো আমরা একটু নিউক্লিয়াসের কাছে যাই। কেমন? নিউক্লিয়াসটা আসলে দেখতে কেমন? এই যে এই জিনিসটা হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসটা কি? নিউক্লিয়াসটা মূলত হচ্ছে কোষের যে কন্ট্রোল রুম বা ব্রেইন, সেটা হচ্ছে মূলত নিউক্লিয়াস। কোষের কোন জায়গায় কি হবে পুরো জিনিসটা কন্ট্রোল করে হচ্ছে নিউক্লিয়াস। আমাদের যে জেনেটিক ইনফরমেশন গুলো আছে সেগুলো যেখানে কোড করা থাকে, ওই ডিএনএটাও কিন্তু এই নিউক্লিয়াসের মধ্যে থাকে। এরপর কোষে যত ধরনের বিক্রিয়া হয়, ইভেন যত ধরনের জৈবিক কার্যকলাপ, ওইগুলোর জন্য কি দরকার? কোষে শক্তি প্রয়োজন। তো এই শক্তিটা কোথায় উৎপন্ন হয়? কোষ কোথা থেকে পায় শক্তিটা? এই শক্তিটা যে অঙ্গাণুতে তৈরি হয় বা কোষের যে পাওয়ার হাউস, সেটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া আমরা দেখতেছি এই জিনিসটা, এটা হচ্ছে কি? কোষের মাইটোকন্ড্রিয়া। এই যে এইটা এটা হচ্ছে কি? কোষের মাইটোকন্ড্রিয়া। কেমন? এই অঙ্গাণুটাকে বলা হয় কোষের মাইটোকন্ড্রিয়া। তো এরপর আমরা জানবো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি? কোষের ভিতর কিছু জালির মতো গঠন দেখা যায়, এগুলোকে কি বলে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা যদি একটু দেখি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোনগুলা, এই যে এগুলা নিউক্লিয়াসের চারদিকে দেখো কিছু জালের মতো কিছু রেটিকুলাম দেখা যাচ্ছে, এগুলোকে কি বলা হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের থাকতে পারে। একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো আছে এগুলো থাকে নিউক্লিয়াসের চারদিকে। এই যে নিউক্লিয়াসের চারদিকে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো আছে, নিউক্লিয়াসের চারদিকে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো আছে এগুলোকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর কোষঝিল্লির আশেপাশে যে
এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো থাকবে সেগুলো হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমি একটু খুঁজে দেখি কোনো মনে হচ্ছে আর নাই। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেয়া আছে না, এখানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আঁকা নেই। আর না না আসেনি, এই যে এগুলো এগুলো হচ্ছে কি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এগুলো কোষ ঝিল্লির আশেপাশে থাকতে পারে, আবার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আশেপাশে থাকতে পারে। এই যে এগুলো। এরপর আমরা জানবো রাইবোজোম সম্পর্কে। কোষের ভিতর যে ক্ষুদ্র অঙ্গাণুটা গঠনটা প্রোটিন তৈরি করে সেটা হচ্ছে রাইবোজোম। এগুলা অনেক আকারে অন্যান্য অঙ্গাণুগুলো থেকে অনেক ছোট রাইবোজোম, এবং এটি সাধারণত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে পাওয়া যায়। তো আমরা একটু আগে বললাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রাফ বা অমসৃণ। অমসৃণ কেন? কারণ হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে রাইবোজোম পাওয়া যায়, এই যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলোর উপরে কি পাওয়া যায়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলোর উপরে রাইবোজোম পাওয়া যায়, যার কারণে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো হচ্ছে রাফ বা অমসৃণ। অনেকটা মসৃণ তলে যদি বালু থাকে তখন ওই জায়গাটা কেমন হয়ে যায়, রাফ হয়ে যায় এরকম। এরপর আমরা জানবো গলগি অ্যাপারেটাস বা গলগি বডি নিয়ে। গলগি অ্যাপারেটাস কোনগুলা? আমরা যদি দেখি কোষের মধ্যে কোথায় পাবো গলগি, একটু সামনে আগে এইগুলো হচ্ছে গলগি অ্যাপারেটাস। এইগুলা এগুলাকে কি বলে? গলগি অ্যাপারেটাস। এই যে গলগি অ্যাপারেটাস মূলত হচ্ছে প্যাকেজিং সেন্টার কোষের বা ডাকঘরের মতো। এর কাজ কি, আমরা যে প্রোটিনগুলো তৈরি করছি এবং লিপিড তৈরি করবো, ওই লিপিড এবং প্রোটিনকে প্যাকেজ করা হচ্ছে গলগি অ্যাপারেটাসের কাজ। এদের মূল কাজ হচ্ছে ডাকঘরে যেমন প্যাকেজিং এর কাজ হয়, ওই কোষের মধ্যে প্যাকেজিং এর কাজ করা, এবং প্রোটিন লিপিডকে প্যাকেজ করার পর তাদের যে যে জায়গায় এদের প্রয়োজন ওই সকল জায়গায় ওদেরকে পৌঁছানো হচ্ছে এই গলগি অ্যাপারেটাসের প্রধান কাজ। এরপর আমরা জানবো হচ্ছে লাইসোজোম নিয়ে। লাইসোজোম কি? লাইসোজোম হচ্ছে একটা কোষের সুইসাইড ব্যাগ। লাইসোজোম হচ্ছে একটি কোষের কি সুইসাইড ব্যাগ, মানে হচ্ছে কোষে যদি কোনো ক্ষতিকারক বস্তু থাকে, ওই ক্ষতিকারক বস্তুটাকে ধ্বংস করার যে কাজ করে সেটা করে কি? লাইসোজোম। এমনকি ধরো কোনো একটা কোষ নিজেই ক্ষতিকর, আক্রান্ত হয়ে গেছে কোনো একটা রোগে, সেক্ষেত্রে ওই কোষটাকেই মেরে ফেলার কাজ করে লাইসোজোম। তো এই লাইসোজোম কোনটা, আমরা যদি একটু সামনের দিকে আগাই, এই যে এখানে এই জিনিসটা হচ্ছে লাইসোজোম, দেখা গেছে? আচ্ছা, আমরা একটু লাইসোজোমের কাছাকাছি যাই। এই যে ক্ষুদ্র কণিকাটা গোল, সরি, এটা এটা হচ্ছে লাইসোজোম। এরপর এখানে যে আমরা কিছু টিউব আকৃতির জিনিস দেখতেছি, এই যে এগুলো হচ্ছে মূলত সেন্ট্রিওল অ্যান্ড সেন্ট্রিওল। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে প্রাণী কোষ যখন কোষ বিভাজন হয়, প্রাণী কোষে কোষ বিভাজন দেখা যায়, একটা কোষ থেকে দুইটা কোষ, চারটা কোষ এরকম তৈরি হয়, তখন স্পিন্ডল ফাইবার তৈরি হয়। আমরা কোষ বিভাজন চ্যাপ্টারটাতে পড়ছি বা পড়বো। ওই স্পিন্ডল ফাইবার তৈরির কাজ কি করে? এই স্পিন্ডল ফাইবার তৈরিতে সাহায্য করে হচ্ছে এই সেন্ট্রিওল গুলা। এই সেন্ট্রিওল গুলো থাকার কারণে মূলত প্রাণী কোষে কোষ বিভাজন হতে পারে। তো এটা ছিল আজকে আলোচনার বিষয়। আশা করি আমরা প্রাণী কোষ সম্পর্কে একটা বেসিক ধারণা পাইছি।